আমরা এই বেসিক ইনপুট আউটপুট পর্যন্ত দেখছিলাম, তাই না? জি স্যার। একটা ইনপুট কিভাবে নিতে হয়, সে এই জাভায় আমরা আউটপুট কিভাবে প্রিন্ট করি, এই জিনিসটা আমরা শিখেছিলাম। এবার আমাদের টপিক থাকবে হলো তোমার বিভিন্ন ধরনের যে স্টেটমেন্ট, এগুলো একটু তোমাদের একটু বাসায় দেখে আসতে বলছিলাম, কারণ এগুলো ম্যাক্সিমাম যে স্টেটমেন্ট গুলো আছে, কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলো সব তোমরা সিতে অলরেডি শিখে আসছো। এখানে তেমন কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র আমরা মেইন মেথডের মধ্যে এই স্টেটমেন্ট গুলো যেভাবে ব্যবহার করব, সিতে অলরেডি মেইন ফাংশনের মধ্যে আমরা এগুলো ব্যবহার করে আসছি, সেম সিনট্যাক্স এখানে ব্যবহার করা হয়। শুধু ইনপুট নেওয়ার ক্ষেত্রে এখানে একটু আলাদা সিস্টেম ছিল, সেটা আমরা শিখছি, এবং আউটপুট প্রিন্ট করার ক্ষেত্রে আলাদা একটা সিনট্যাক্স আছে, সেটা আমরা শিখেছি। তারপরে বিভিন্ন ধরনের যে সুইচ স্টেটমেন্ট আমরা দেখছি, ইফ, সুইচ, তারপরে হোয়াইল, ডু হোয়াইল, ফর, ফরের ভিতরে আরেকটা আছে ফর ইচ, দেন ব্রেক, কন্টিনিউ, এই ধরনের যে কমান্ড গুলো আমরা কিন্তু অলরেডি স্টেটমেন্ট গুলো আমরা দেখে আসছি। এখানে বিশেষ করে বিভিন্ন টাইপ আমরা এখানে উল্লেখ করছি, একটা হলো সিলেকশন স্টেটমেন্ট, দেন একটা ছিল ইটারেশন স্টেটমেন্ট, আর একটা ছিল জাম্প স্টেটমেন্ট। এই টার্ম গুলোর সাথে তোমরা সিতে পরিচিত হওনি, এরকম কোন টার্ম কি এখানে আছে কিনা বলো দেখি। স্যার ফর ইচ আছে স্যার। আচ্ছা, ফর ইচ ওটা কোনো বিষয় না, ফর জানা থাকলেই ফর ইচ পারবা। ফর ইচ এর আলাদা কোনো কাজ নাই, ফর এরই একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, আলাদা আর একটা ফর। কিন্তু ফর তো শিখে আসছে, তাই না? ফর লুপের কাজ জি স্যার। ইটারেশন, যেগুলো পুনরাবৃত্তি হবে, রিপিট হবে, এই জাতীয় লুপ গুলোকে আমরা বলবো হচ্ছে তোমার ইটারেশন স্টেটমেন্ট। সেখানে হোয়াইল এবং ডু হোয়াইল আর ফর, এগুলোই বারবার কি হয়, ইটারেট হয়। আর যেগুলো সিলেকশন টাইপের, একটা কন্ডিশনের উপর বেস করে সিলেক্ট করতে হবে কোন স্পেসিফিক স্টেটমেন্টকে, তখন তো আমরা বলবো তাকে হলো সিলেকশন স্টেটমেন্ট। তার ভিতরে দুইটা টাইপ আছে, একটা ইফ আর একটা সুইচ, আর একটা আছে ব্রেক এবং কন্টিনিউ। এই দুইটা আমরা স্টেটমেন্ট ব্যবহার করব। এটার কাজ হলো জাম্প স্টেটমেন্ট, ঠিক আছে। একটা জায়গা থেকে যদি আমি জাম্প করতে চাই অন্য আরেকটা জায়গায়, যদি আমি সেখান থেকে চলে যেতে চাই, তাহলে আমরা হলো ব্রেক আর কন্টিনিউ দিয়ে সেটা, এটাও তোমরা সিতে শিখে আসছো। জাস্ট আমরা এগুলোই একটু দেখবো, বেসিক যে স্ট্রাকচার। এটা যদি আমরা বলি, কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন টাইপের আছে। ইফ এলস একটা কন্ডিশন আছে, এটা আমরা ব্যবহার করি দুইটি মাত্র, সেখানে কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সিলেকশন দুইটা তোমার কন্ডিশনের উপর বেস করে যে কোনো একটা তুমি সিলেক্ট করবা। তার মানে ইফ এর মধ্যে আমরা কন্ডিশন দেই, সেই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে একটা স্টেটমেন্ট, আদারওয়াইজ বা এলস দিয়ে সেকেন্ড স্টেটমেন্ট আমরা করে থাকি। সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখবো ফর এক্সাম্পল কিছু, যেমন নেস্টেড ইফ এলস, যেটা আমরা বলছি। নেস্টেড ইফ মানে হচ্ছে তোমার ইফ এর মধ্যেও যদি আমরা কোনো আর একটা ইফ এলস কন্ডিশন যদি আমরা ব্যবহার করি, যেমন প্রথম যে ইফ, এটা হলো ইফ এর ব্লক, এটা হলো আলাদা এলস এর ব্লক। তার মানে ইফ এর মধ্যে দেখো ঢুকছি, এখানের কিন্তু আলাদা যে ইফ এলস কন্ডিশনটা আমরা দেখে আসলাম, সেটা আবার এর মধ্যে কি করছি, আর একটা কন্ডিশনের মধ্যে ফেলছি। তুমি যদি ধরো এটাকে আরো যদি তুমি কি করতে চাও, এখানে তুমি যদি আরো যদি কন্ডিশন তুমি করতে চাও, তার মানে এই ইফ এর মধ্যেও তুমি আবার কি করতে পারো, বাউন্ডারির মধ্যে আলাদা কন্ডিশন দিতে পারো, এই এলস এর মধ্যে আলাদা কন্ডিশন দিতে পারো, যেটা তোমার সিলেকশনটা যদি অনেক ডেপথে যেতে হয়, তোমার ক্রাইটেরিয়া চেক করতে করতে। যেমন বিষয়টা এরকম, যদি একজন একটা প্রাণী যদি কি খায় আর ঘুমায়, আর তার যদি চারটা চোখ থাকে, না সরি দুইটা চোখ থাকে, দুইটা হাত থাকে, আর দুইটা পা যদি থাকে, এবং তার যদি একটা মুখমণ্ডল থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হিউম্যান। অনেকগুলা কন্ডিশন কিন্তু এখানে বলে দিছি, ঠিক আছে। এখন এইটাকে না করে আমি যদি এটাকে ভাগ করে করে যদি বলি যে খাবে ঘুমাবে, তাহলে সে একটা অ্যানিমেল, ঠিক আছে। তারপরে খাবে ঘুমাবে, তারপরে আর একটা ভিতরে ইফ দিলাম, অ্যানিমালের মধ্যে ক্লাসিফাই করি, যে তার কি থাকবে, দুইটা হাত থাকবে, এরকম দুইটা পা যদি থাকে, তাহলে সেটা হবে হিউম্যান। হিউম্যানের মধ্যে আবার বলছি যে যদি তোমার এটা কি হয়,
সে ব্ল্যাক না হোয়াইট, তার কালার যদি কি থাকে, এরকম যদি ব্ল্যাক হয় তাহলে সে একটা প্রদেশের মানুষ, আফ্রিকান বললাম। আর যদি সে যদি কি হয়, খুব হোয়াইট হয়, লাল রক্তের মানুষ হয়, নীল রক্তের মানুষ হয়, তাহলে সেটা ইউরোপিয়ান কান্ট্রির মানুষ। তার মানে একটা কন্ডিশন থেকে ভিতরে আর একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন, আরো এরকম যদি একাধিক কন্ডিশন থাকে তখন আমরা এই স্ট্রাকচারটাও ব্যবহার করি, যাকে আমরা বলবো নেস্টেড ইফ এলস। কারণ ইফ এর মধ্যে ইফ, তার মধ্যে আরো ইফ যদি তুমি দিতে চাও সেই ইফ বলবে। তার মানে যেখানেই দাও ফাইনালি তোমার কিন্তু এরকম একটা স্টেটমেন্ট আসবে, ইফ আদারওয়াইজ এলস, যেটা কন্ডিশন দিছি। এবং মেইন ইফ এর কিন্তু আরেকটা পার্ট আছে, এলস পার্ট, তার মধ্যেও তুমি এরকম নেস্টেড ইফ এলস আরো কন্ডিশন এখানে তুমি কি করতে পারো, বসাতে পারো। এগুলো আমি বেসিক স্ট্রাকচার বা সিনট্যাক্সটা দেখাচ্ছি, এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি। যেমন এখানে যদি ইফ এলস এর যেটা কন্ডিশন সেটা আমরা নিয়েছি শুধুমাত্র ইফ একটা স্টেটমেন্ট, এখানে বলছে একটা নাম্বার আমরা নিচ্ছি ইনপুট, কাজটাকে এটা পজিটিভ নাকি এটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে, এটা আমরা চেক করতে চাচ্ছি। তাহলে পজিটিভ বা নেগেটিভ এটা আমরা কিসের সাপেক্ষে করতে পারি, যদি এটা জিরোর চাইতে সমান, জিরো সমান অথবা জিরোর চাইতে যদি বড় হয় তাহলে সেই নাম্বারটা কি হবে, পজিটিভ নাম্বার। পজিটিভ স্যার। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে সেটা নেগেটিভ। নেগেটিভ নাম্বার আমরা ধরবো। তাহলে একটা কন্ডিশন আমরা দিচ্ছি, একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটাকে একটা কন্ডিশনে ফেললাম যে নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, যদি জিরো হয় তাহলে সিস্টেম প্রিন্ট করে দিবে যে এটা একটা পজিটিভ নাম্বার, এলস এটা একটা নেগেটিভ। এর জন্য কিন্তু আলাদা, এলস এর ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো কন্ডিশন আমরা দিচ্ছি না, তাহলে কন্ডিশনটা থাকে ইফ ব্লকের মধ্যে। এটা এই সিনট্যাক্সটা যেটা আমরা দেখলাম, তাহলে এটা তোমরা সিতে যেটা দেখছো এর সাথে কোনো পার্থক্য আছে কিনা? না স্যার। শুধু পার্থক্য আছে এইটুকু, তাই না? জি স্যার। এখানে আমরা প্রিন্টএফ হয়তো বলছি, এখানে আমরা যেটা, এটা তো আগেই আমরা দেখছি কিভাবে ইনপুট নিতে হয় জাভায় এবং কিভাবে আউটপুট প্রিন্ট করতে হয়। তার মানে কন্ডিশনের যে সিনট্যাক্সটা, মানে স্টেটমেন্টের যে সিনট্যাক্স, সেটা কিন্তু সিতেও যা ছিল তোমার জাভায়ও তাই আছে। তাহলে এখানে কিন্তু নতুন করে আসলে আমাদের আর কিছু শেখার কিন্তু নাই, জাস্ট রিকল করা একটু আমরা সিতে যেভাবে শিখছি ওই জিনিসগুলো আমাদের মনে আছে কিনা। তার মানে এখন তোমার যত ধরনের এরকম সিলেকশন আছে, যত কন্ডিশন আমাদের এরকম চেক করতে হয় দৈনন্দিন জীবনের রিয়েল ওয়ার্ল্ডের, সবগুলো আমরা এরকম স্টেটমেন্টে ফেলে আমরা কিন্তু একটা লজিক তাহলে কি করতে পারবো, জাভায়ও সির মতো সিমিলারলি কি করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। দেন তোমার আরেকটা কন্ডিশনে যাও, একটা ইয়ে দিছি টাস্ক, এটা আমরা ল্যাবে দেখবো মূলত, ল্যাবও যেহেতু আমার সাথেই আছে আমরা ল্যাবে চলে যাব। যে কি বলছি দেখো, একটা নাম্বার দিলাম, ঠিক আছে, ডিটারমাইন এ গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। এটা কিন্তু আমরা ল্যাবে অলরেডি দেখেও ফেলছি মনে হয় না, ল্যাবে দিছি না এটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার WAP স্যার এটা আসলে কি স্যার? আরে এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে, স্যার রিড এ প্রোগ্রাম বুঝাইছে মেবি। রাইট এ প্রোগ্রাম, হোমওয়ার্ক বা হচ্ছে হলো তোমার এই যে জাভা তো এটারও একটা মিনিং আছে স্যার। না না ওইটা আলাদা আমি দেইনি, ঠিক যতটুকু আছে, জানি স্যার। এটা সংক্ষেপে দিছি WAP, ঠিক আছে, ওরকম কোনো সিনট্যাক্স দেইনি এখানে। জি স্যার। যাই হোক, তারপরে তোমার হলো এটা আমরা ল্যাবে কিন্তু ল্যাব রিপোর্ট আকারে এটা দিয়ে দিয়েছি তোমাদের, এই জন্য এটা তোমরা করার কথা। তবে এটা লজিকটা যদি আমরা ইফ এলস কন্ডিশনে যদি ফেলি তাহলে কি আসবে, আরেকটা কন্ট্রোল স্টেটমেন্ট দেখো, এখানে আমরা দেখছি এলস ইফ ল্যাডার, বা এখানে আমরা বলছি যেটা চেইন একটা ইয়া থাকবে। এটার স্টেটমেন্টটা কিরকম বলতো, এটা মনে আছে একটা ল্যাডারের মতো, ল্যাডার ল্যাডার দেখছো? মই গ্রামে একেবারে উঠে দিয়া, আগে তো হাউস চাষ করতে ওটাই লাগতো, এখন আর ওইভাবে দেয় না, এখন মনে হয় এটা কলা গাছ টাছ বাইরে ইয়া করে এইরকম। তার মানে এই স্ট্রাকচারটা তুমি যদি কল্পনা করো অনেকটা ল্যাডারের মতোই দেখতে। এটা হলো এরকম বিষয়টা,
তুমি একটা কন্ডিশন প্রথমে ইফ দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? ইফ দিয়ে যদি আমরা একটা শুরু করি, দেন পরের স্টেটমেন্ট গুলো তোমার এগুলা তোমার একটা করে স্টেটমেন্ট আসবে। ইফ এই কন্ডিশন যদি ফিল হয় তাহলে ধরো স্টেটমেন্ট 1 এরকম প্রিন্ট হবে। আদারওয়াইজ দেখো আরো একটা সিকোয়েন্স যদি তোমাকে মেইনটেইন করে যেতে হয়, যেমন ধরো গ্রেডিং সিস্টেম তুমি করতে চাচ্ছ, বুঝতে পারছো? গ্রেডিং সিস্টেমের যে মার্কসটা, এইটা তোমার কন্ডিশনটা যদি সেটা কতটা কন্ডিশন আছে এখানে বলো? স্যার এ প্লাস এর জন্য এর একটা জন্য কন্ডিশন, এর জন্য একটা কন্ডিশন, এ মাইনাস এর জন্য একটা কন্ডিশন। আমার যে মার্কসটা আমরা দিলাম সেই মার্কসটা যদি এরকম সিকোয়েন্সিয়ালি সে চেক করে আসে, প্রথমে দেখবে যে মার্কসটা পজিটিভ না নেগেটিভ, তার মানে আগে ভ্যালিড মার্কস কিনা, বা সেই মার্কসটা 100 0 থেকে 100 এর মধ্যে আছে কিনা, ঠিক আছে? জি স্যার। এটা আগে একটা চেক করলাম যদি আমরা দিই, একটা কন্ডিশন যদি হয় তাহলে সে পরের স্টেজে ঢুকলো। এখন এই কন্ডিশন গুলো আমরা তো একটা কন্ডিশন দেখেছি, এর পরে শুধুমাত্র কি থাকবে, একটা এলস থাকবে, তাই তো? এলস থাকলে এখানে আমরা স্টেটমেন্ট 2টা আমরা হলো প্রিন্ট করছি। এখন এইখানে যেটা বলছে যে এই এলসটা যদি অনেকগুলা কন্ডিশন থাকে তাহলে এলস এর সাথে আমরা এরকম করে একটা করে কি করে যাব, এলস ইফ আর একটা করে কন্ডিশন এখানে বসাই দেব। দেন স্টেটমেন্ট 2 এরকম যদি আমরা একাধিক যদি কি করি, তার আরো যদি কন্ডিশন থাকে এরকম করে তুমি স্টেটমেন্ট কিন্তু একটা একটা করে বাড়াতে পারো। এবং ফাইনালি লাস্টে যে কি হবে বলতো? এলস হবে স্যার। একটা এলস কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে? এখন এইখানে আমরা একটা করে কন্ডিশন যেটা বললাম, এটা একটা নাম্বারের রেঞ্জ করলাম, এটা এ গ্রেডের জন্য করলাম, তার মানে এটা যদি মার্কসটা যদি কি হয় 80 প্লাস যদি হয়, তাই তো 80 অ্যাবভ, 80 এন্ড 80 অ্যাবভ যদি হয় তাহলে সেটা এ প্লাস। যদি সেই মার্কসটা যদি কি হয় কত থেকে রেঞ্জ 75 না, 75 থেকে 80 এর মধ্যে যদি হয় তাহলে অর্থাৎ 80 এর নিচে হতে হবে এবং 75 ইকুয়াল টু অর ইজ গ্রেটার দ্যান হতে হবে, তাহলে সেটা এ হবে। স্টেটমেন্টে ওইগুলো একটা করে আমরা প্রিন্ট লাইন আমরা প্রিন্ট করব। তাহলে এরকম করে আমরা যদি একাধিক কন্ডিশন আমাদের যদি একটা ভ্যালুর উপর যদি আমাদের বারবার যদি কি করতে হয়, কম্পেয়ার করতে হয়, চেক করে আসতে হয়, তাহলে আমরা তাকে এই এলজি ল্যাডার যে স্টেটমেন্ট সেটা সাহায্য নিতে পারি। এখন এই এলজি ল্যাডার এইটার সাথে আবার কি আছে, এই কাজটা আমরা আর একটা এক্সপ্রেশন যেটা সুইচ স্টেটমেন্ট, এটা দিয়ে অনেক সময় করতে পারি, তাই না? দুইটার ক্ষেত্রে একটা পজিটিভ নেগেটিভের কি আছে, বিষয় আছে। এটা তোমরা সিতে অলরেডি ইমপ্লিমেন্ট করে আসছো, সেটাও তোমরা জানো যে কোনটার কোন সময় সুবিধা পাবো, কোন সময় আমাদের তার ডিসঅ্যাডভান্টেজ আসবে। তাহলে এই কাজটাই যদি আমরা আবার সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে চাই তাহলে কি হবে বলতো? সুইচ স্টেটমেন্টে এটা হলো তোমার সুইচটা কিসের মতো, সুইচটা মনে আছে বলো? জি স্যার, হালকা। হ্যাঁ স্যার কেস 1 কেস 2 এভাবে কেস দিয়ে দিয়ে স্যার আমরা ওই স্টেটমেন্ট গুলো সাজাবো আর কি। তার মানে সুইচটা অনেক সময় এরকম করে আসছে, কারেন্টের আমরা সুইচ দেখি না, এরকম কাজটা কি বলো? জি স্যার। স্যার এখানে অপশনের মতো একটা স্যার, এটার স্যার কাজটা একটা কি? একটা জি স্যার একসাথে স্যার আগে একটা একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তার মানে এই বাটনে যদি ক্লিক করি ধরো ফ্যান চলবে, এইটাই ক্লিক করলে লাইট জ্বলবে, তাই তো? জি স্যার। তার মানে একটা বাটন মানে একটা সুইচ, এক একটা সুইচের স্পেসিফিক এক একটা কি থাকবে, কাজ থাকবে। যদি এই বাটনে কাজ না করি তাহলে এই বাটনের কোনো কাজ নাই। তাই সুবিধাটা বুঝতে পারছো? যেমন এলজি ল্যাডার যেটা দেখলাম ওটা সবগুলোই কিন্তু তাকে কি করতে হয়, ধরো একটা সুইচ দেওয়া আছে তোমার ইয়েতে বোর্ডে, তুমি জানো না যে কোনটা লাইটের সুইচ, তাই তোমাকে কি করতে হবে বলো তো? এলজি ল্যাডারের মতো কাজ করতে হবে, তাই না? সবগুলো চেক করে আসতে হবে না? জি স্যার। তার মানে তুমি অযথা কিন্তু তুমি যদি জানতা যে এটা লাইটের সুইচ
ঠিক আছে? তাহলে একটা রুমে ধরো 20টা সুইচ আছে, তুমি যদি জানতে যে এটা লাইটের সুইচ ওই রুমে, তাহলে কিন্তু স্পেসিফিক তুমি ওইটাই চাপ দিতে পারতে। যখন এটা তুমি জানো না, তখন তোমাকে কি করতে হয়? সবগুলো টেস্ট করে আসতে হয়। তাহলে এলজিভ ল্যাডারের কাজটা বা এলজিভ কন্ডিশন এরকম যদি নেস্টেড ইফ এলস যদি ব্যবহার করি, সেটার কাজটা হলো এরকম, তোমাকে সবগুলো চেক করে 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 একটা রেজাল্ট তোমাকে কি করতে হয়? বের করতে হয়। তার মানে তোমাকে অনেক সময় ওখানে কি করতে হয়? ব্যয় করতে হয় একটা রেজাল্ট বা একটা আউটপুট নিয়ে আসার জন্য। কিন্তু সুইচ স্টেটমেন্টের সুবিধাটা হলো যে তোমার এখানে উল্লেখ করা আছে, এটা ফ্যানের সুইচ, এটা লাইটের সুইচ, এটা তোমার বাথরুমের সুইচ, এটা অমুক সুইচ, এটা তমুক সুইচ, সব তুমি জানো। তার মানে স্পেসিফিক একটা জায়গায় চাপ দিলে বাকিগুলো তারা কিন্তু এক্সিকিউট করে টেস্ট করে আমাকে দেখতে হচ্ছে না। ঠিক আছে? তখন আমি এটার মধ্যে কি করতে পারবো? একটা অল্প কম্পিটিশনাল কস্টে আমি কিন্তু একটা স্পেসিফিক রেজাল্ট পেয়ে যাচ্ছি। তাহলে এটা হলো সুবিধা, তাই না? সিস্টেমটা অনেক কি হয় তাহলে? এক্সিকিউশনটা অনেক ফাস্টার হয় সুইচ স্টেটমেন্টে। একই কাজ যদি আমরা এলজিভ ল্যাডার বা এলজিভ কন্ডিশনে যদি বসাই, তাহলে সেটা অনেক স্লো হয়। যদি অনেক সময় ফাস্টারও হতে পারে যদি এই কন্ডিশনটা প্রথমে এসে পেয়ে যায়, ঠিক আছে? কিন্তু সেটা কি কাকতালীয়। কিন্তু এই কন্ডিশনটা যদি একদম সবার ইয়েতে আসে, যদি এই এলজিভ এর এইরকম কন্ডিশনে যদি আসে, তাহলে কি এটাকে কন্ডিশন চেক করে আসতে হবে, এটা করে আসতে হবে, এটা করে আসতে হবে, করে আসছে, তারপর লাস্টে সেটা পাবে। তার মানে অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু তাকে এক্সিকিউট করে আসতে হচ্ছে, দেন সে একটা রেজাল্ট পাচ্ছে। আর সুইচ স্টেটমেন্ট স্পেসিফিক, সে একটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করছে, এতগুলো তার কিন্তু করতে হচ্ছে না। তাহলে এটার এইরকম কেস দেওয়া থাকবে, তাই তো? কেস 1, তার মানে কেস 1টা সে এক্সিকিউট হয়ে যাওয়ার পরে দেখো এখানে একটা ব্রেক স্টেটমেন্ট বসানো হয়েছে, তাই না? তার মানে সে কিন্তু আর পরের ইয়েতে যাবে না, তার মানে তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে। তার টাইমটা অনেক কম লাগছে, অর্থাৎ সিস্টেমটা অনেক ফাস্টার হচ্ছে এই জন্য। বাট এটা তার ডিসঅ্যাডভান্টেজ কি বলো? কোনটা স্যার? সুইচ স্টেটমেন্টের যেমন ইফ এলস এর আমরা বললাম ডিসঅ্যাডভান্টেজ। স্যার এখানে কন্ডিশন দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, কন্ডিশন তো স্টেটমেন্ট এক একটা কন্ডিশন, ঠিক আছে? কেস 1 কেস 2 এগুলি এক একটা কন্ডিশন, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজটা হলো দেখো, আমাদের যদি এই রুমে যদি 20টা সুইচ থাকে, ঠিক আছে? সুইচ দিয়ে রাখছি 20টা, কিন্তু আমি কাজ করতেছি শুধুমাত্র ধরো এই একটা সুইচের, তাহলে আমার বাকি 19টা সুইচ কিন্তু কি করছে? জায়গা দখল করে আছে, রিসোর্স দখল করে আছে, কিন্তু তার কোনো কি নাই, যেমন অ্যাপ্লিকেশন নাই, ইউটিলাইজেশন নাই। তার মানে রিসোর্স অকুপাইটা অনেক বেশি হয় অকারণে, ঠিক আছে? যদি ওইগুলোর দরকার না থাকে, র্যান্ডমলি তুমি যদি সেগুলোকে অ্যাক্সেস না করো। এই জন্য দেখবা যে এরকম অনেক মেমোরি স্পেস নিয়ে রাখে বা অনেক রিসোর্স ইউটিলাইজ করে রাখে, বাট সেটা আমাদের আসলে তেমন ফ্রিকুয়েন্টলি দরকার হয় না। বুঝতে পারছো? সবারই এরকম কি আছে, যদি তোমার ধরো এরকম কেস যদি হিউজ হয়, ঠিক আছে, কিন্তু তুমি জানো যে এই কেস গুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হবে, তাহলে সেটাকে আমরা কি করব? সুইচ কেসে চলে যাব, ঠিক আছে? কিন্তু তুমি যদি এরকম জানো যে কেস অনেকগুলো কিন্তু একটা দুইটার বেশি কি হয় না, কাজ হয় না স্যার। কাজ হয় না, তাহলে সেখানে আমরা কোথায় চলে যাব? ইফ এলসে ইফ চলে এলস যাব। এবং ইফ এলসে ওই দুইটা কন্ডিশনকে কোথায় রাখবো? প্রথম দিকে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম স্টেটমেন্ট পেয়ে গেলেই সে কি করে যাবে, আর তার চেক করার দরকার নেই। বাকিগুলো আনইউটিলাইজ থাকলেও কিন্তু তার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার সিস্টেম তখন অনেক ফাস্টার হয়ে যাবে। এইরকম তোমার সিচুয়েশনের উপর বেস করে তুমি কি করো। কিন্তু তুমি ধরো 100টা আইটেম আছে, 100টা কেস আছে, কিন্তু তুমি জানো যে র্যান্ডমলি আসলে 100টাই ব্যবহার হয় না, একটা দুইটা কেসই ফ্রিকুয়েন্টলি ব্যবহার হবে, বাকি 98টা 99টা ইমার্জেন্সি কেস, হয়তো কোনো সময় আসতেও পারে নাও পারে। কিন্তু তুমি কিন্তু যখন ডিজাইন করবা, তোমার কিন্তু সব ডিজাইন করে রেখে দিতে হবে, 100টা কেজি তোমার ডিজাইন, তখন তোমার কিন্তু সিস্টেম লস, অনেক রিসোর্স তোমার কি হয়ে গেল, অকুপাই হয়ে গেল। কিন্তু বাট এটা তুমি যদি ইফ এলস কন্ডিশনে চলে যাও,
ঠিক আছে, ওখানেও দিলা, কিন্তু সে এক্সিকিউট করলো প্রথম একটা বা দুইটা কন্ডিশন, বাকিগুলো কিন্তু সে কি করবে না, কিন্তু মেমোরি ইউটিলাইজেশন তার অনেক কমে আসবে। এই হলো তোমার দুইটা পজ এন্ড কনস। এই পজ এন্ড কনস এর ভিতর তোমার এটা কি করতে হবে, সিচুয়েশনের উপর বেস করে, কন্ডিশনের উপর বেস করে তুমি তখন সিদ্ধান্ত নিতে পারবা আমরা কোথায় যাব। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেই, একটা দেই, দেখো এটা তোমরা সলভ করতে পারো কিনা, তোমাদের একটা কাজ দেই। ক্লাস 1 একটা প্রবলেম ডোমেইন দিচ্ছি, এটা তোমরা জানো, ফিজিক্স অলরেডি পড়ে আসছো। এটা হচ্ছে ধরো আর মানে রেড, এটা হচ্ছে ধরো গ্রিন, আর এটা হচ্ছে তোমার ব্লু। আরজিবি কালার, মৌলিক কালার তিনটা। ঠিক আছে, আর এখান থেকে আরো তিনটা কালার কি হয়, জেনারেট করা যায়। এটা কি বলতো, আর আর জি, রেড আর গ্রিন মিলে কি হয়? White, sir. রেড গ্রিন মিলে রেড প্লাস স্যার গ্রিন, কমলা মেবি। কমলা। কমলা কোনো কালার নাই, শোনা। কালার হচ্ছে মৌলিক কালার তিনটা, একটা হলো রেড গ্রিন ব্লু, আর এই তিনটাই যদি একসাথে থাকে তাহলে সেটা হবে হোয়াইট, আর তিনটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলি ব্ল্যাক কালার। এই হলো পাঁচটা কালার, আর এগুলোর কম্বিনেশন, এই তিনটার কম্বিনেশন আরো তিনটা কালারের হয়, সেটা হলো প্র্যাকটিক্যাল কালার। এটা হলো ভার্চুয়াল কালার কিন্তু, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল একদম বস্তু জগতের কালার হচ্ছে আর তিনটা, সেটাকে আমরা বলি হচ্ছে হলো CMY। ঠিক আছে, সায়ান, মেজেন্টা, ইয়েলো। ঠিক আছে, আর হলো ব্ল্যাক কে নিয়ে আসে ওরা, CMY কে, দেখবে একটা কালার কোড আছে। এই কয়টা কালারের মিক্সিং করেই কিন্তু জগতের যত রং আছে সব রং তারা তৈরি করে। কমলা বললা, আরো যদি বিভিন্ন কালার আছে, অ্যাট্রাকটিভ সব কালারই এই কয়েকটা কম্বিনেশনে তারা কিন্তু তৈরি করে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে এইটা থেকে তুমি আর আর জি, রেড আর গ্রিন, এই দুইটা যদি মিশাও তাহলে কি কালার আসতে পারে বলো? লাল রং আর হচ্ছে সাথে একটা সবুজ মিশাই দিলাম, Yellow. লালের সাথে সবুজ। হ্যাঁ, Yellow, sir. তারপরে তাহলে যদি তুমি লালের সাথে যদি ব্লু মিশাও তাহলে কি আসবে? ব্ল্যাক। না, Sir, ব্ল্যাক আসবে না, magenta না কি একটা বলছেন যে, sir? CMY এই তিনটা আসবে, সায়ান, মেজেন্টা, আর হচ্ছে তাহলে গ্রিন আর ব্লু মিলে আসবে সায়ান। ঠিক আছে, আর সায়ান গেল, সায়ান, মেজেন্টা, আর হলো ইয়েলো। তাহলে রেড আর গ্রিন মিলে ধরো আসলো ইয়েলো। ঠিক আছে, আর রেড আর ব্লু মিলে আসবে তোমার হলো মেজেন্টা। ঠিক আছে, Sir, মেজেন্টাটাই কি বেগুনি কালার যে বলে ওইটা না? না না, লালের কাছাকাছি, মেজেন্টা কালার রেডের কাছাকাছি, বুঝছো? রেড বাট তার সাথে একটু ইয়া থাকে, একটু গাঢ় কটকটে লাল। যে আলতা রং যেটা আছে না, আলতা sir. না, আলতা, ওইটাই জি, মেজেন্টা sir. কালার। ঠিক আছে, আর ব্লাডের যেটা কালার ওইটা হচ্ছে রেড কালার বলা হয়। ঠিক আছে, মানে ওই মেরুন কালার বলে না, মেরুন আলাদা, মেরুন আলাদা, বুঝছো? মেরুন আরো ডিপ হয়, রেড থেকে আরো ডিপ। ঠিক আছে, তার মানে এই যে যে কালারটা এটা দিছি, এটা আসলে কালার সিন আমাদের আজকের ক্লাস এরিয়া না, জাস্ট লজিকটা, প্রবলেম ডোমেইনটা দিলাম। তাহলে আমরা কালার কোড ধরো পেয়ে গেলাম, এটা তুমি সার্চ দিলেই পেয়ে যাবা। তাহলে এখানে যেটা আমরা বলছি, বা একটা ইয়াতে সার্চ দাও, আর জিবি কালার, আর হচ্ছে হলো CMY কে কালার, দেখো পেয়ে যাবা। দাঁড়াও, আমি ঠিক দিলাম কিনা একটু তোমাদের সাথে একটু সার্চ দিয়ে দেখি। CMY কে টু RGB। স্যার এটা ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে স্যার। কালার মডেল ঠিক আছে। জি স্যার।
গুড, তাহলে তো মনে আছে আমার ভালোই। এগুলো ফিজিক্সে পড়ছো, বুঝছো, তোমরাও পড়ছো কিন্তু ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা যাই, যদি ঠিক থাকে তাহলে আমরা পরের ইয়েতে যাই। হ্যাঁ, পরের লজিকে যাই। আমি কি স্ক্রিন শেয়ার দেওয়া আছে? জি স্যার। জি স্যার। হুম। তাহলে পরের লজিকটা যেটা বলছিলাম, এটা কিন্তু তোমাদের কোডিং করতে হবে, এই জন্য এটা এই প্রবলেমটা আমি এত কিছুর মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছি। কই ছিলাম, কই গেলাম? এই কোথায় দেখতেছো স্ক্রিন বলো তো? একদম ফার্স্ট পেজ দেখতেছি স্যার। ফার্স্ট পেজে চলে গেছে আবার। আমরা ছিলাম এইখানে। ওকে, তাহলে প্রবলেম ডোমেইনটা হলো আমরা একটা কালার কোড ইয়ে করবো। এটা এখন ধরো ইফ এলসে যদি যাই, এটা দিয়ে করা সম্ভব। এবং তুমি যদি ইরাতে যাও, সুইচ কেসে যাও, দুটো দিয়ে এটা কিন্তু করা সম্ভব, দুটো দিয়েই করবা প্রবলেমটা। তার আরেকটা স্পেসিফাই করে দিই, এটার কালার কোডটা যেভাবে আসে, ধরো কালার কোডটা হলো আর জি বি, এই তিনটা দিয়ে আমরা সব কালার তৈরি করতে চাচ্ছি আরজিবি মডেল ব্যবহার করে। তাহলে লজিকটা হলো এরকম, যদি আর এর ভ্যালু যদি অন হয়, মানে আর এর ভ্যালু আছে, রেড আছে, ঠিক আছে, তারপরে ধর গ্রিন এর ভ্যালু যদি আছে 1 হয় এবং ব্লু যদি অন থাকে, আমরা বাইনারি ভ্যালু ব্যবহার করতেছি, ঠিক আছে, তাহলে এই রকম যদি হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো এটা হলো হোয়াইট কালার, ঠিক আছে। দেন ধরো রেড আছে শুধু, বাকি দুইটা জিরো নাই, ঠিক আছে, তাহলে কি হবে? রেড কালার স্যার। তাহলে রেড কালার হবে এটা, ঠিক আছে। ধরো পরেরটা রেড নাই, তারপরে জির জায়গায় 1 দিলাম, ব্লুর জায়গায় 0 দিলাম, তাহলে কি আসবে? গ্রিন। গ্রিন। গ্রিন আসবে। দেন আর একটা কন্ডিশন ধরো 0 0 1, তাহলে কি আসবে? ব্লু। এটা আসবে ব্লু, ব্লু কালার। তাহলে আমরা কিন্তু পেলাম। আর একটা কন্ডিশন কি বলছিলাম? সবগুলো কোনটাই জিরো। নাই, ঠিক আছে, তাহলে কি আসবে? ব্ল্যাক স্যার। ব্ল্যাক। ব্ল্যাক আসবে। Okay, তাহলে আমরা 5টা কন্ডিশন পেলাম। এবার আসো যে রেড আর গ্রিন আছে, ঠিক আছে, রেডও আছে, গ্রিনও আছে, কিন্তু ব্লুটা নাই, তাহলে কি হবে? ইয়েলো ইয়েলো। স্যার। ইয়েলো স্যার। ইয়েলো হবে, ঠিক আছে। ইয়েলো, তারপরে আর কে, বানানটা ভুল হয়েছে না? ডাব্লিউ। দেন কি আসবে? গ্রিন ব্লু। গ্রিন আর ব্লু থাকবে স্যার, রেড থাকবে না। ধরো এখানে দিলাম জিবি আছে কিন্তু রেড নাই, ঠিক আছে, তাহলে কি আসবে কন্ডিশন? স্যার সায়ান হবে। সায়ান, ঠিক আছে, CYAN মনে হয়। আচ্ছা, এগুলো স্পেলিং ভুল হলে ঠিক করে নিও। দেন কি আছে বলো তো? 0 স্যার দিলাম, 1 এইবার 0 1 তোমার স্যার। হলো বি আর রেড আছে, তাই তো? জি স্যার। তার জি মানে রেড 1, তারপরে 0 1 1 ইকুয়াল টু ম্যাজেন্টা স্যার। ম্যাজেন্টা, 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 MEGENT মনে হয়, ঠিক আছে। তাহলে এই কয়টা কালার আমরা পেলাম। এই কালার গুলো যদি আমরা এখন ক্রিয়েট করতে চাই, এবার আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করব, ঠিক স্যার আছে। এটা তো মানে দেখি 2 কিউবের মতো কাজ করছে স্যার, 8টাই আনসার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে। স্যার এটা তোমরা যে বাইনারি লজিক যেটা করো না, জি স্যার। সেম লজিক এখানে দিছি, ট্রুথ টেবিল, ঠিক আছে।
ট্রুথ টেবিল বসাইলে এরকম 8টা ভ্যালু ক্রিয়েট হবে। এটা কালার কোডে এরকম 8টা ভ্যালু এখান থেকে আসে। তাহলে আমরা দেখো জগতের, এবং এগুলোরও মিক্সিং আরো আছে। এটা হলো 16 বিটেরও কালার আছে, 32 বিটের কালার আছে। এগুলোকে আরো ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? ফ্র্যাকশনে নিয়ে আরো কালার ক্রিয়েট করা যায়। আমার হলো মূলত গ্রাফিক্স বা ওই রিলেটেড ফিল্ডে রিসার্চ করি, এই জন্য এগুলোর সাথে আমি খুব রিলেটেড। কালার নিয়ে, কালার অ্যানালাইসিস কম্পিউটারের গ্রাফিক্সের, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি ওই জায়গাটা প্রবলেমটা আসলে নিয়ে আসছি তোমাদের। তাহলে এটা যদি আমরা এই কালার গুলো যদি ক্রিয়েট করতে চাই, তাহলে ধরো একটা কোড দিলাম, তুমি এখন এই ভ্যালু গুলো জানো না আসলে, ঠিক আছে? এটা তো আমরা একটা অ্যানালাইসিস করে বের করলাম, এখন আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। তাহলে মানে এটা যারা জানে না এই থিওরিটা, তাদের জন্য তো বলতে পারবে না যে আমি 1 এই কোডটা দিলাম, এর কালারটা কি, এটা কেউ বলতে পারবে না জানা থাকলে? না স্যার। এটা হলো আমাদের প্রবলেম, ডোমেইন। এটাকে কম্পিউটারের মধ্যে একটা কোডিং এ যদি আমরা রেখে দিই, তাহলে ইনপুট দেবে, কালার কোড দেবে 1, তাহলে সেই ইউজার সে জানবে যেটা আসলে হোয়াইট কালার, এর মানে হলো হোয়াইট কালার। তাহলে 100 সে ইনপুট দিল, সে জানে না যে এই কালার, খালি আমি একটা কালার কোড গুলো দিয়ে রাখছি, ঠিক আছে? কিন্তু কোনটার কি কালার এটা আমরা বলি নাই। তখন সে যদি এটা জানতে চায়, তাহলে কোডিং এ সে এটা ইউজার থেকে এরকম করে ইনপুট দেবে 100 তাহলে সে তার স্পেসিফিক এটার আসলে কি কালার সেটা জানতে পারবে। এটা হলো আমাদের এই কোডিংটা ধরো উদ্দেশ্য, প্রবলেমটা বা এই প্রোগ্রামের উদ্দেশ্য। তাহলে এটা যদি আমরা করতে চাই, ইফ এলস দিয়ে করবা এবং সুইচ দিয়ে করবা, পারবা না? কেস 1 এরকম সুইচ এক্সপ্রেশন কেস 1, তার মানে কেস 1 এর যে ইনপুটটা যদি এই ভ্যালুটা যদি এইটা হয়, তাহলে সেটা কি হবে? হোয়াইট হবে। এখন এইটা ইফ এলস দিয়ে যখন করবা, ইফ এলস দিয়ে করলে একটা রেজাল্ট আসবে করবা, এবং সুইচ দিয়ে করলেও ইফ এলস মানে কি, যদি কালারটা যদি এইটা পায় তাহলে একটা কন্ডিশন ইফ, এলস ইফ কালারটা কোডটা যদি এইটা আসে তাহলে হবে রেড, এলস ইফ যদি এইটা হয় তাহলে হবে এটা। তার মানে একটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের ভ্যালুটা যদি কি হয়, চেঞ্জ হয়। এখন এই যে ভ্যালুটা আমরা নিচ্ছি, তোমার যেটা প্রবলেমটা বলে দিই, এটা বাসায় করবা, ঠিক আছে? বাসায় যে এটা প্র্যাকটিস করবা এই ক্লাসের পরে। প্রবলেমটা হবে হলো এই ভ্যালুটা কিন্তু আমরা বাইনারি নিচ্ছি, বাট তুমি যখন বাইনারি ইনপুট নিবা, তোমার এই সুইচ কে যে বাইনারি ভ্যালুর কিন্তু তুমি কি করতে পারবে না, এক্সপ্রেশন দিতে পারবে না। এখানে তোমার সরাসরি এটা যখন নিবা ইন্টিজার হিসাবে কিন্তু সবগুলো আউটপুট তুমি পাবে না, কোনো জায়গায় একটা ইরর আসবে। তোমার কাজটা হলো সলভ করা হবে এই বাইনারি ভ্যালু, আমি ইনপুট নেব ইউজারের কাছ থেকে এটাই, বাট ভিতরে তোমার কিছু একটা মেকানিজম এখানে অ্যাপ্লাই করতে হবে যাতে সবগুলো রেজাল্ট আমি যেন জেনারেট করতে। তুমি একটা দুইটা করলা ভালো টেস্ট করলে হবে না, সবগুলো ভ্যালু দিয়ে টেস্ট করে দেখবা তুমি যেভাবে করতে চাচ্ছ। যদি আসে সেটা দেখাবা, আর যদি না আসে এই সিম্পল ওয়েতে, তাহলে কিভাবে এই ভ্যালুগুলোর আউটপুট নিয়ে আসা যায় সুইচ কেস ব্যবহার করে, তাহলে সেইটা হলো তোমাদের সলভ করার কি থাকবে, বিষয় থাকবে। ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিলাম। কিন্তু সরল ওয়েতে যদি এই সবগুলো ভ্যালু দাও, কিছু ভ্যালুর জন্য কারেক্ট রেজাল্ট আসবে, বাকি কয়েকটা ভ্যালু আছে, 2টা বা 3টা ভ্যালু এরকম মনে হয় রেজাল্ট আসবে না। স্যার এগুলোকে বাইনারি থেকে স্যার ডেসিমেলে নিয়ে যাব স্যার, তারপর? হ্যাঁ, এটা একটা টেকনিক, এটা করবা তাহলে হয়ে গেল। স্যার যেগুলো প্রথমে 0 দিয়ে শুরু স্যার, ওগুলো একটু ঝামেলা করতে পারে। আছে কিছু ঝামেলা আছে, আমি করে দেখছি, ঠিক আছে? এটা সলভ করবা, এটা হলো তোমাদের কাজ, ঠিক আছে? কিন্তু ব্যবহার করবা সুইচ স্টেটমেন্ট। ওকে স্যার। ইনপুট তো ইন্টিজার টাইপেরই নিব না, যেটাই নাও মানে কিবোর্ডে তো আর ইন্টিজার বাইনারি তো বুঝবে না, তাই না? বুঝবে? কিবোর্ডে তুমি 111 দিবা, ঠিক আছে? তুমি যে লজিক কোডিং এ সেট করবা, সেখান দিয়ে তুমি বাইনারি না স্ট্রিং নাকি তোমার ইন্টিজার ফ্লট, এটা কিন্তু তুমি কোডিং এ উল্লেখ করতে পারবা। বাট কিবোর্ড থেকে যখন তুমি ভ্যালু নিচ্ছ, এই ভ্যালুটা এটা বাইনারি নাকি এটা ইন্টিজার, এটা কিন্তু কিবোর্ড বুঝবে না, বুঝবে? না স্যার। তার মানে এই কোড গুলো তোমার দেওয়া আছে, ইউজারও কিন্তু এটা বুঝবে না যে এটা বাইনারি কোড নাকি এটা তোমার ইন্টিজার কোড। বাট আমরা যে অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিস থেকে কি বুঝছে, এটা কি বাইনারি নাকি ইন্টিজার? যে প্রবলেম ডোমেইন, এটা বাইনারি, কিন্তু আমরা জানি এটা বাইনারি ভ্যালু। তার মানে আমরা বাইনারি ইনপুট দিচ্ছি, বাট তোমার সিস্টেম কিভাবে এটা প্রসেস করে এই আউটপুটটা নিয়ে আসবে সেটা তোমাকে কি করতে হবে, ঠিক আছে?
দেন আসো আমাদের পরের আর কিছু স্টেটমেন্ট ছিল, কি ছিল এগুলো দেখাইছি তোমার গ্রেডিং এর যেটা বললাম এটা তোমরা অলরেডি করছো। এই টাইপের প্রবলেম করে দেখবা এলজিট ল্যাডার দিয়ে একটা গ্রেডিং সিস্টেমের কথা যদি বলি, সেটা কিন্তু এই যে দেখো প্রত্যেকটা কন্ডিশনে একটা করে চেক করছে, তাহলে সে একটা ভ্যালু কিন্তু সে পেয়ে গেছে। দেন আসো তোমার ওই একই কাজ এখানে কি বলা দেওয়া হয়েছে, এখানে শুধুমাত্র রেড গ্রিন ব্লু দিয়ে আমরা হয়তো দিছি, কিন্তু এখানে কিন্তু দেখো কেস 1 কেস 2 কেস 3, তার মানে আমরা যখন এই নাম্বারটা দেব তার মানে 1 2 3 এটা ইন্টিজার ভ্যালু, কিন্তু এই জন্য সে এখানে স্পেসিফিক বলছে, কিন্তু আমরা এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, মানে কেস কিন্তু 1 আর হচ্ছে না। ঠিক আছে, আমরা এই কেস ইন্টিজার 1 2 3 তুমি এইভাবেই দিবা, বাট এই 1 মানে হবে তোমার কোনটা, আমি 1 মানে দিছি হলো 1 1 1 এই ভ্যালু, এটা যদি হয় তাহলে কেস 1, তার মানে কেস 2 যদি যায় তাহলে ধরো 1 0 0 এরকম। তার মানে এই কেস গুলো আগে তোমাকে সাজাতে হবে 1 2 3 4 5 6 মানে আসলে কি বুঝাইছি, তারপরে সেটা তুমি যদি করো তাহলে তোমার এটা আসবে। ওকে, এটা করার দরকার নেই, যেটা বললাম ওই জিনিসটা তোমরা একটু প্র্যাকটিস করবা। এবার আসো ফর স্টেটমেন্টের ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে যদি আমরা দেখি, দাঁড়াও একটা ফোন একটু রিসিভ করি। ইটারেটিভ যে স্টেটমেন্ট সেটা হচ্ছে একটা ফর লুপ অথবা ফর ইজ, দুইটার কাজ আসলে একই টাইপেরই, এটাও ইটারেশন ঘটে, এখানে ইটারেশন ঘটবে। এখানে একটু খেয়াল করো যে এটা তো আমরা জানি একটা ফর লুপের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে, তাই না? একটা স্টেটমেন্টে প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকে, একটা কন্ডিশন দেই, আপডেট দেই, বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একটা কিছু ঘটে। যেমন এখানে एग्जांपल হিসেবে বললাম i = 0, কন্ডিশনটা ধরো i এর ভ্যালুটা যদি 10 এর নিচ পর্যন্ত থাকে, তাহলে সে কি করবে 10 পর্যন্ত আমরা সেটাকে বাড়াবো, i এর ভ্যালু ইনক্রিমেন্ট করব। তাহলে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আমরা এখানে কোনো স্টেটমেন্ট আমরা i এর ভ্যালুগুলো আমরা আসলে দেখতে চাচ্ছি, প্রথমে 0 1 2 3, তার মানে আমরা যদি বলি 0 থেকে 10 পর্যন্ত যে নাম্বার, এই নাম্বারগুলো তুমি কি করো প্রিন্ট করো শুধু। তার মানে একটা লুপের মধ্যে আমরা এভাবে ফেলে 0 থেকে 10 পর্যন্ত নাম্বারটা প্রিন্ট করতে যদি চাই, তাহলে এরকম একটা কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি। এইখানে যেটা বলছে সেম টাইপের, তাহলে এখানে টাইপ অফ কি বলছে, ইটারেশন যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমরা দিলাম, এবং কালেকশন মানে হচ্ছে এখানে সিমিলার টাইপ। এখানে কত বলছিলাম কালেকশনটা, যে 0 থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে 10 পর্যন্ত। আমাদের প্রবলেম ডোমেইনটা হলো এরকম 0 থেকে তোমার 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাও। তাহলে এটার জন্য তুমি দুইটা স্টেটমেন্টই তুমি ব্যবহার করতে পারো। তাহলে কিভাবে করবা বলো? আর ফর লুপ ইনিশিয়ালাইজ করব i = এখানে 0। যদি করো প্রথমটা কন্ডিশনে কি আসবে? স্যার i = 0 থেকে শুরু হবে, আর 10 এর সমান বা 10 এর ছোট Less than যত or তার মানে হবে i equal to যদি বলি 0 ইনিশিয়ালাইজ করলাম, দেন কি থাকবে? স্যার i 11 less ছোট than বা equal to 10 এর সমান দিব। এটা দিলাম হচ্ছে i equal 10, i less than or equal to 10 10 পর্যন্ত আসবে। পরের কন্ডিশনে যাবে i i plus plus। প্লাস প্লাস। তাহলে এটা হলো আমাদের মোড ফরের যদি আমরা ব্যবহার করি, তাহলে এইভাবে আমরা ব্যবহার করব ফর
কন্ডিশনের ভিতর এটা আমরা দিলাম, তার আউটপুটটা কি চাচ্ছি, এটা যদি থাকে তার একটা বডি দিলাম, বডির মধ্যে চাচ্ছি ধরো তোমার একটা প্রিন্ট হবে, ঠিক আছে? এর ভিতরে প্রিন্ট করব কি বলতো, শুধু আইটা আমরা প্রিন্ট করে দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা 0 থেকে 10 পর্যন্ত পাবো। এই কাজটাই আমরা যদি ফর ইচ দিয়ে করি তাহলে কি পার্থক্যটা হবে বলো তো? এখানে দেখো এটার সাথে মিলাও। তাহলে ফর ইচ এর ক্ষেত্রে যদি আমরা এই স্টেটমেন্ট বা ফর ইচ স্টেটমেন্ট যদি করি, ফর ইচ মানে প্রত্যেকের জন্য ফর, বিষয়টা এরকম। তার মানে এখানে কন্ডিশন সেম থাকবে, জাস্ট এইটুকের মধ্যে আমাদের কি করতে হবে, চেঞ্জটা আসবে। কি চেঞ্জ আসবে বলতো? এখানে এটা আমরা উঠায় দেব, এটা কি দেব, একটা কোলন দিয়ে দেব, ঠিক আছে? আর এখানে কি দেব, কোনো কন্ডিশন থাকবে না। কালেকশন, কালেকশন মানে হচ্ছে 10, ঠিক আছে? আর এগুলো কিছু থাকবে না, বুঝছো? আমরা এখানে কি করব সে বলতো, ফর ইজ প্রত্যেকটা ফরের জন্য সে 0 ইনিশিয়ালাইজ করে দেবে, 0 থেকে সে কোন পর্যন্ত যাবে, 10 পর্যন্ত চলে যাবে, বুঝতে পারছো? আয়ের ভ্যালু আমরা 0 দিয়ে দিছি এবং 0 থেকে সে স্টার্ট করে সেটা যাবে কোন পর্যন্ত, কালেকশন যে ভেরিয়েবল তার মান দিয়ে দিছি 10 পর্যন্ত সে কালেক্ট করতে থাকবে। প্রথমে 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং সে একটা করে সে প্রিন্ট করবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই অপারেটরটা পার্থক্যটা হলো যেইটুকু, এটা ব্যবহার করার কারণে সে হলো এই সিদ্ধান্তটা নিতে পারছে, তাকে বোঝানো হয়েছে যে এই আয়ের ভ্যালু এখানে আমি যেটা ধরো এখানে 0 না দিয়ে এখানে কি দিলাম, কথার কথা অন্য আরেকটা কিছু দিলাম, তাহলে কি হবে? স্যার যেটা দেবো স্যার ওইখান থেকে শুরু তার করবো। মানে এখানে ধরো আমি এটা 5 দিয়ে দিলাম, তাহলে 5 থেকে 10 পর্যন্ত যাবে, ঠিক আছে? ওকে, তার মানে এরকম যদি তোমার কোন স্পেসিফিক এরকম সিকোয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তুমি এটা করো। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে নিচেরটা। কি টার্নারি অপারেটরের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম। ইফ এলস যেভাবে কন্ডিশনে ফেলছো, এখানে তিনটেই কিন্তু ওইটা, তিনটার পরিবর্তে আমরা দুইটা ভেরিয়েবল ইউজ করে আমরা এই কাজটা করে ফেলছি ফর লুপের। মানে এটা যারা এটার সাথে ইউজড হয় এটা তার কাছে সহজ মনে হয়, অল্পতে আমরা এত ডিটেইলসে না যে এইভাবে দিলে আমরা এটা করতে পারি, কিন্তু লজিকটা তোমার আগে পরিষ্কার হতে হবে। তার মানে মেইন হচ্ছে তোমার একটা ইনিশিয়ালাইজেশন পার্ট থাকবে আর তোমার ম্যাক্সিমাম যে কালেকশনটা তুমি করতে চাচ্ছ সেই কালেকশনটা। যেমন এইখানে আসো, এই এক্সাম্পলটা দেখো, এখানে কিন্তু একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করছি, ঠিক আছে? যার ভ্যালু আছে কত, 10 20 30, এই নাম্বারটা কিন্তু ডিফারেন্ট, তিনটা নাম্বার, তাই না? বাট এখানে কালেকশন যেটা বোঝানো হয়েছে, কালেকশনটা কি আসলে? এই নাম যদি আমরা বলি ইন্ট নাম, এটা মানে কি আসলে বলতো? এই নামের ভ্যালুটা কি আসবে এখানে? নামের মধ্যেই স্যার এই যে কালেকশন স্যার নাম্বার গুলো আছে 10 20 10 20 30 আসবে নাম স্যার মানে অ্যারেটা আসবে। বলতো এটা কি? স্যার নাম দিয়ে স্যার এরেটা আসবে স্যার। স্যার অ্যারে অ্যারে মানে হলো তার প্রত্যেকটা ইন্ডেক্স, ইনডেক্স, এ তার মানে লেন্থ, প্রত্যেকটা। ঠিক আছে? তার মানে এই যে অ্যারে নাম নামে যে অ্যারেটা আছে এটা কয়টা ভ্যালু আছে এখানে? 3টা ভ্যালু। 3টা ভ্যালু আছে। নাম মানে হলো 3, আর ইন্টিজার মানে কি বলতো? ইন্টিজার এক্স মানে কি? স্যার ইনিশিয়াল ভেরিয়েবল, ইনিশিয়াল ভেরিয়েবল। ইনিশিয়াল ভেরিয়েবল ইনিশিয়াল না শুরু স্যার, হবে মানে কত থেকে, কত স্যার থেকে শুরু হবে? স্যার ইন্ডেক্সটা কত থেকে শুরু হয়? স্যার 0 থেকে জিরো থেকে, 0 থেকে। হ্যাঁ, 0 থেকে। ইন্ডেক্স থেকে স্যার। 0 থেকে ইন্ডেক্স শুরু হয়। তাহলে 0 পজিশনে আসবে কত, 10, 1 পজিশনে 20, 20 এবং 2 2 পজিশনে পজিশনে 30। 3। মোট কত হলো, কালেকশন কত, 3টা, ঠিক আছে? তখন সে কিন্তু এটা কি করতে পারবে, এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তাহলে নাম থেকে এইখান থেকে নিয়ে নিচ্ছে, আর এক্সটাকে সে ইন্ট এক্স ইনিশিয়ালাইজ করছে। যদি ইনিশিয়ালাইজ করি বাই ডিফল্ট এটা কত হবে, 0 থেকে শুরু হবে, ঠিক আছে? আর সাম যেটা আমরা বের করছি, সামের যেটা ভ্যালু পাবো দেওয়া নাই একটা করে পাবো, সেটাকে যোগ করে সামে রাখবো। আবার এক্স এর ভ্যালু পাবো, সেটাকে যোগ করে সামে রাখবো। আবার যেটা এক্স এর ভ্যালু পাবো সেটাকে যোগ করে রাখবো। টোটালটা আছে
অ্যারের যে ভ্যালু গুলো আছে সেটাকে আমরা যোগ করে তার সামেশনটা স্যার এই ক্ষেত্রে তো প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পসিবল না, আর সেক্ষেত্রে তো আমরা চাইলেই 30 20 10 মানে হ্যাঁ ওইটা পারবা না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যেটা সেটা তুমি পারবা না। জাস্ট তোমার যদি কালেকশন থাকে এরকম কালেকশন রিলেটেড যে একটা রেঞ্জ আমি চাচ্ছি, তখন তুমি হলো ফর এর পরিবর্তে কি করতে পারবা, ফর ইজ ব্যবহার করতে পারবা। আর যেখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা কোনো একটা লজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেখানে কিন্তু তোমাকে কি করতে হবে, এখানে ইনক্রিমেন্ট কি আছে বলো, এই এক্সাম্পলে যদি বলি এটার ইনক্রিমেন্টে কি আছে, তাহলে তোমাকে আগে কিন্তু ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স, যদি এটা ওই ফরেন লুপে যদি এটা প্রিন্ট করতে চাও, এই কাজটা যদি করতে চাও, তাহলে কি করতে হতো, ফর লুপ ব্যবহার করে, ফর ইজ না করে কোন স্যার লজিকে যেতে হতো, ইন্ডেক্সের মধ্যে আই দিতে হতো। ইন্ডেক্স চাইতে হবে তোমার, জিরো ইন্ডেক্স, আই এর ভ্যালু তোমার কি বসাইতে হতো, আই ইকুয়াল টু 0 এবং আই ইজ লেস দ্যান কত হবে, নাম্বার, সাইজ অফ ঠিক নাম। আছে, নাম্বার মানে নাম্বার ডট লেন্থ বা লেন্থ ডট নাম এরকম লিখতে হতো, বুঝছো, যে এই নাম যে অ্যারে আছে তার লেন্থ কত, এবং আই প্লাস প্লাস, ঠিক আছে, এটা তোমাকে কি করতে হবে, কন্ডিশনে দিতে হবে। তাহলে আই এর যে ভ্যালু প্রথম 0 পজিশনে যে ভ্যালু আসছে সেটা আসবে, তারপরে তোমার 1 পজিশনে যেটা আসবে 2 পজিশনে, তার মানে এটা ইনডেক্স, তোমার ভ্যালু না, কিন্তু ইনডেক্স আসতে পারে অ্যারে, সেটা অ্যারের আরেকটা চ্যাপ্টার আছে ওখানে আরো ডিটেইলস এটা আমরা দেখবো অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়। কিন্তু তুমি এটা ফর লুপেও তুমি কিন্তু এইভাবে কি করতে পারবা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ওটার পলিসি অনুসারে তোমার ইনডেক্সটাকে কাউন্ট করে সেটাও তুমি করতে পারবা। তার মানে আমরা যেটা দেখলাম, যদি এরকম যদি একটা সিকোয়েন্স যদি কালেকশন আমাদের পাই, একটা নাম্বার যদি আমরা পাই যেই পর্যন্ত আসলে সেই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, তাহলে আমরা কিন্তু ফর লুপ দিয়েও করতে পারি, অথবা আমরা সেটা সিম্পল ওয়েতে ফর ইচেও যেতে পারি। বাট তোমরা যদি ফর ইচ জটিল মনে হয় এটা অ্যাভয়েড করতে পারো, এটা নট নেসেসারি, তোমরা ফর লুপ দিয়ে সব ধরনের প্রবলেম কি করতে পারবা, সলভ করতে পারবা। ঠিক আছে, তারপরে যেহেতু নতুন একটা টার্ম তোমরা প্র্যাকটিস করে দেখবা, এই টাইপের রিলেটেড আরো যদি প্রবলেম থাকে সেগুলোকে এনে দেখবা। আমি কিছু দেখাবো, এখানে আছে পরের চ্যাপ্টারে ফর লুপ ইয়াতে অ্যারেতে যখন যাব সেখানে। এখন ফর লুপে যে আমরা কাজ করলাম এরকম কিছু স্টেটমেন্ট আমরা সিতে শিখে আসছি, হোয়াইল এবং ডু হোয়াইল। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি? স্যার হোয়াইলে আগে কন্ডিশন চেক করে, আর ডু হোয়াইলে স্যার আগে প্রিন্ট করে পরে কন্ডিশন চেক করে। তার মানে আগে কাজ করে আসে, তাই তো, জি কাজ স্যার। করতে থাকবে যতক্ষণ তার কন্ডিশন শেষ না হয়। বিষয়টা এরকম, তুমি একটা লোক নিছো, তাকে বলে দিচ্ছ দুটো হচ্ছে বিকাল 5টা একবার পর্যন্ত তুমি কি করবা, স্টেটমেন্ট স্যার এক্সিকিউট হবে, হ্যাঁ ডুতে একবার স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তারপরে গিয়ে স্যার হবে। কন্ডিশন ইয়েস, জি তার স্যার। মানে বিষয়টা এরকম যে তোমাকে আগে মাঠে নামতেই হবে, ঠিক আছে, খেলা পারো আর না পারো, তাই তো। জি স্যার। আর যদি হোয়াইল কন্ডিশনে যাই তাহলে কি হবে, না আগে পারলে যদি না। বলো খেলা যে আমি পারি পারি না, কিনা তাহলে তোমার মাঠে নামার প্রয়োজন নাই স্যার। দরকার নেই, ঠিক আছে, এরকম হলো বিষয়। কিন্তু আউটপুট আসলে কি সেম আসবে না দুইটারই? না স্যার, আউটপুট না সেম স্যার। আসবে না। কেন সেম আসবে না, কেন? মাঠে নামছে সে খেলা পারে না, ঠিক স্যার আছে, আগে আমরা যদি স্যার যে আর যদি স্যার কন্ডিশন, প্রিন্ট দিয়ে দেই আগে, তাহলে তো স্যার ডু হোয়াইলে সে প্রিন্ট বলবে করবে যে খেলা তারপরে। পারে না, আর রেজাল্টটা কি বলো, দুইটার রেজাল্ট কি আসলে? স্যার Test- অ্যাকচুয়ালি ওইখানে খেলা পারে না, তাহলে কন্ডিশনও স্যার ওয়াইল্ডে চেক কি বলে বডিতে এক্সিকিউট হবে না, তা আউটপুট execute হবে। স্যার একই কথা, খেলা পারে না। পারে না, আউটপুটে কি আসবে, বাট চেকিংটা কি আলাদা, তাই তো। আমি মাঠে নামায় চেক করে দেখলাম যে পারে না, আর আমি যদি আগের থেকে জানি যে সে খেলা পারে না, তাহলে সে মাঠেই নামবে না। পার্থক্য হলো এইটুকু, দুটোই কিন্তু রেজাল্ট আসলে আলটিমেট সে খেলা পারে না, ঠিক আছে। কিন্তু যদি তোমার এরকম হয় যে না ম্যান্ডেটরি, আমাকে কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে, বাধ্য করতে হবে তাকে টেস্ট দিতে, তাহলে আমরা কি করব, ডু হোয়াইলে যাব, তাই তো।
আর যদি কন্ডিশন দিয়ে আমার যদি কি করা যায়, ফুলফিল হয়ে যায় যে টেস্ট আমার আসলে মাঠে নামানোর দরকার নাই, তাহলে আমরা হোয়াইল কন্ডিশনেই কি করতে পারবো, যেতে পারবো, পরিশ্রম একটু কমায় কোনটা দিতে ইউজ পারবো। করা বেটার স্যার? হ্যাঁ, এটাই তুমি এখন দেখো, তাহলে সিচুয়েশন তুমি বুঝতে পারছো, যেখানে তোমার এরকম টেস্ট ক্রাইটেরিয়া ম্যান্ডেটরি, ঠিক আছে, মাঠে নামাতে হবে, তাহলে তোমাকে ডু হোয়াইলে যাবা। ঠিক আছে, আর যদি মনে হয় যে না কন্ডিশনে যদি ফেল করে যায় তাহলে তার মাঠে নামারই দরকার নাই। ঠিক আছে, তার মানে প্রথমে তুমি আগে তার একটা ভাইবা নিলা, ভাইবা নিয়েই বুঝলা যে না সে পারে না, অতএব তার টেস্ট হওয়ার দরকার নেই। ঠিক আছে, আর একজন ধরো যদি এরকম কোনো কন্ডিশন সিচুয়েশন তুমি পাও যে সে মুখে যা বলছে সেটা সত্যি নাও হইতে পারে, ঠিক আছে, এটা মাঠে নামায় দেখি, তাহলে তুমি কি করতে পারো, ডু হোয়াইলে যেতে পারো। বাট দুইটার আউটপুট আসলে সেম, যদি অ্যাকচুয়াল বস্তুগত অর্থে যদি ধরি আমরা, আউটপুট আসলে সেম। দেন এখানে দেখো আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসছি ফর লুপের ক্ষেত্রে, যেগুলো আমরা শিখে আসলাম, পরেরটা দেখলাম সেম টাইপের। যদি আমরা এইখানে ডু হোয়াইল পরের এটা তো আলোচনা করছি, এইখানে কিছু টাস্ক যেগুলো ফর বা ফর ইজ দিয়ে যদি করি, এগুলো আমরা ল্যাবে দেখবো বেসিক্যালি। যেমন ধরো প্রিন্ট অল অড নাম্বার ফ্রম 0 to n, সব অড নাম্বার গুলো আমরা প্রিন্ট করতে চাই, তাহলে ফর লুপ দিয়ে যদি করতে চাই সেটা কিভাবে আসবে। দেন এখানে আরেকটা ইয়া করতে বলছি ফ্যাক্টোরিয়াল, এটাও আমরা ল্যাবে অলরেডি দেখে ফেলেছি এই কাজগুলো। এইখানে আসলে আরেকটা স্টেটমেন্ট আমরা যেটা শিখতে চাচ্ছিলাম সেটা হলো জাম্প স্টেটমেন্ট। জাম্পের মধ্যে দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে হলো ব্রেক, আর একটা হচ্ছে হলো তোমার কি ছিল, কন্টিনিউ স্যার। কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউ কাজ কি, ব্রেক ধরো একটা লম্বা যদি তোমার একটা কি থাকে সিকোয়েন্স, যেমন যে সুইচ স্টেটমেন্ট অলরেডি আমরা ব্যবহার করে আসছি, তাই না, এই যে ব্রেক, তার মানে এই স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে ব্রেক হবে, ব্রেক না দিলে সে কি করবে বলতো, তো পরের কন্ডিশনে চলে যাবে। পরের কন্ডিশনে চলে চলতেই যাওয়ার থাকবে জন্য স্যার। চলতেই থাকবে। এই জন্য এইরকম যদি সিচুয়েশন আসে যে আমি একটা রেজাল্ট যদি পেয়ে যাই একটা কন্ডিশনের মধ্যে যদি ঢুকে, তাহলে আমি আর পরেরটা কন্টিনিউ করতে চাই না, তাহলে আমি সেখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে দিই। আর যদি ব্রেক ধরে একটা জায়গায় দিলাম কিন্তু আমার মনে হলো যে এখান থেকে কন্টিনিউ করা দরকার একটা স্টেজ থেকে, তাহলে সেখানে আমরা আবার কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করে সেখান থেকে আবার কি করতে পারি, কন্টিনিউ করতে পারি। মানে স্যার একই আউটপুট স্যার অনেকগুলা সেকশন থেকে পাইতে চাচ্ছি সেকশন আর কি। থেকে পেতে চাচ্ছি, সেখানে আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, দেন এটা গেল। পরের যে স্লাইডটা আছে ওইটা মূলত একটু দেখাই তোমাদের, তাহলে আরেকটু সুবিধা হবে। এটা আমাদের অ্যারে নিয়ে আছে, অ্যারেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আসলে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, বিশেষ করে যারা কম্পিউটার গ্রাফিক্স, ইমেজ প্রসেসিং এই রিলেটেড কাজ করবে, তখন অ্যারের আসলে বিকল্প নেই। এই জন্য অ্যারেটা সিতে শিখা আসলেও এইখানে তোমরা আরেকটু এফোর্ট দিয়ে ভালো করে শিখবা, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যেগুলো তোমার ম্যাট্রিক্স অপারেশন, ঠিক আছে, জটিল জটিল যে সকল অপারেশন গুলো আছে এগুলো সব আসলে তোমার অ্যারের সাহায্য নিয়ে তোমাকে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। ওকে, কত সময় আছে, কত আমাদের ক্লাস কয়টা পর্যন্ত বলো তো? স্যার 12টা পর্যন্ত 12টা স্যার, এখন পর্যন্ত। 24 মিনিট না, আছে স্যার। আজকে আর করা যাবে না, এটা তাহলে পরের ইয়াতেই দেখাবো। হ্যাঁ, তোমরা একটু পরের যেটা তোমাদের গুগল ক্লাসরুমে যেটা দেওয়া আছে অ্যারের একটা স্লাইড, জি স্যার। ঠিক আছে, পরের লেকচারটা ওইটা একটু ভালো করে তোমরা সিটে যেটা শিখে আসছো সেটা একটু দেখে আসো। ওটা আমরা থিওরি ক্লাসে ডিসকাস করব, বাট ল্যাবে তো আমরা ওটা প্র্যাকটিক্যাল আরো দেখবই, প্র্যাকটিক্যাল দেখলে ওটা আরো ক্লিয়ার হবে। ওইখানে দেখবা ওই যে লেকচারের মধ্যে এরকম ছোট ছোট কিছু WAP দেওয়া আছে, ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম, হোমওয়ার্কের মতো এরকম দেওয়া আছে, ওইগুলো একটু প্র্যাকটিস করবা। এটা সিতে দেখবা যে কোডিং গুলো আছে, বা জাভায়ও করা আছে, নেটে সার্চ দিলে অ্যাভেলেবল পাওয়াই যায়, বাট ওগুলো না দেখে তোমরা লজিকটা হয়তো দেখার জন্য দেখতে পারো, বাট নিজেরা একটু নেটবিনসে ওই কোডিং গুলো একটু সময় করে করে করবা, তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে, লজিকটাও শেখা হয়ে যাবে। আর অ্যারের ক্ষেত্রে যেটা বললাম এটা একটু বাসায় থেকে আগেই তোমরা একটু দেখে আসো, দেখে আসলে তাহলে ক্লাসের যে ইয়াগুলো আছে এটা তো থিওরিটিক্যাল পার্ট,
একেবারে এই সিনট্যাক্স লেভেলের আমরা ডিসকাস করব, কিন্তু তোমরা যদি আগে থেকে একটু দেখে আসো, একটু প্র্যাকটিস করে আসো নেটবিনসে, তাহলে এইগুলো আমার কথাগুলো বা ক্লাসের টপিকস গুলো ধরা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে যে পর্যন্ত ডিসকাস করলাম, এখানে তোমাদের কোনো আলোচনা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা সেটা শেষ করে আমরা আজকের ক্লাস শেষ করি। এখনো কিন্তু আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা, এটা কিন্তু এখনো শুরু করিনি। এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, আমরা আগের বেসিক গুলোই দেখতেছি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের যেটা সিলেবাসের যেগুলো আসলে পড়ার কথা, মানে সাবজেক্টের যেটা কন্টেন্ট, সেখানে কিন্তু এখনো যাইনি আমরা। অবজেক্ট ওরিয়েন্টেড যে মজা, সেই মজার ভিতর কিন্তু এখনো ঢুকিনি। তার যে ফিচার, সেই ফিচার গুলো কিন্তু এখন আমরা নিয়ে আসি। জাস্ট জাভায় এক্সিস্টিং যে স্টেটমেন্ট গুলো আমরা শিখে আসছি, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা আমরা দেখতেছি। এগুলো আমাদের লাগবে, এই কাজগুলো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি আর যাই করি, এই লজিক গুলো তো সব জায়গায় আমাদের ব্যবহার করতে হবে, স্টেটমেন্ট গুলো। এই জন্য আমরা ওটা শিখছি। বাট ফাইনালি আমাদের কিন্তু যেখানে যেতে চাচ্ছি সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। ক্লাস আর অবজেক্ট নিয়ে যে খেলা, সেটা আমাদের কিন্তু চ্যাপ্টার 5 এর পর থেকে, তোমাদের যে বই দেওয়া হয়েছে সেখান থেকে শুরু হবে। এগুলো বেসিক যেটা ফান্ডামেন্টাল যে নলেজ গুলো, এগুলো শিখে আসলে আবার আমরা একটু রিকল করছি, আসলে দেখি মনে আছে কিনা, সেগুলো আমরা ধরতে পারছি কিনা। এই জন্য তোমরা একটু হোম ওয়ার্ক যেটা বা সেলফ স্টাডি নিজেরা একটু করে আসবে, যাতে এই টাইমটা আমরা একটু দ্রুত করে দিতে পারি। কয়টা ক্লাস করলাম আমরা বলো তো আজকেরটা দিয়ে? এটা তো আমার টার্গেট ছিল 5টা ক্লাসের মধ্যে এটা শেষ করে ফেলা। ক্লাস কয়টা করেছি? 3টা স্যার। 3টা। আর 2টা ক্লাস আছে, 2টা ক্লাস হয়ে যাবে আশা করি। এর আর একটা হয়ে যাবে। তাহলে তোমরা একটু বাসায় একটু দেখবা সবাই, হ্যাঁ? আর আজকের কোনো কোশ্চেন আছে কিনা বলো। আজকে যেটুকু আমরা ডিসকাস করলাম, ইফ কি পড়লাম আজকে বলো তো? কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস, স্যার সুইচ কেস, নেস্টেড ইফ, ইফ এলস লেটার, তারপরে ইফ এলস লেডার। এটা হলো তোমার সিলেকশন স্টেটমেন্টের মধ্যে চলে গেল, তাই না? সিলেক্ট করা স্পেসিফিক একটা আইটেমকে। দেন আমরা কি শিখছি? ইটারেটিভ স্টেটমেন্ট, তাই তো? ইটারেটিভ স্টেটমেন্টে কি ছিল? কয়টা স্টেটমেন্ট আছে? ফর, ফর ইচ, আর ডু, হোয়াইল, আর একটা হলো হোয়াইল। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা স্টেটমেন্ট ব্যবহার করি। ছোট ছোট কিছু প্রবলেম আছে, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। দেন আমরা কি করলাম? 2টা স্টেটমেন্ট দেখলাম কোথায় কোথায় ব্যবহার করব। ব্রেক স্টেটমেন্ট, যদি কোনো জায়গাতে ব্রেক করে দিতে হয় তাহলে ব্রেক, ডাইরেক্ট ব্রেক লিখে দিলে এটা ব্রেক স্টেটমেন্ট হয়ে গেল। কিন্তু কোনো জায়গা থেকে যদি আমরা আবার শুরু করতে চাই, যে ব্রেক করে ফেলছি কিন্তু আবার কন্টিনিউ করতে চাই, তাহলে আবার কন্টিনিউ লিখে দিলে সেখান থেকে আবার সে কি করবে? কন্টিনিউ হবে। এই 2টা স্টেটমেন্ট প্রয়োজন সাপেক্ষে আমাদের যদি কোনো জায়গায় লাগে সেটা আমরা ব্যবহার করতে পারবো। আর নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা যাব হলো অ্যারের। অ্যারের ভিতরে অনেক ফরের ব্যবহার আছে, বুঝছো? ফর আর ফর ইজ টু হোয়াইল এর অনেক ব্যবহার আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো স্যার, ইফ দিয়ে কি যে কেমিস্ট্রি যেমন হলো রসায়নের এই হাইড্রোজেন 1 এরকম যদি আমরা কন্ডিশন দিই, করা যাবে স্যার অ্যাপস এর ক্ষেত্রে? কি আবার বলো? এই যে রসায়নে স্যার হাইড্রোজেন 1 তারপরে হিলিয়াম 2, এটা যদি আমি কন্ডিশন দিই নাম্বারটা, তাহলে কি এরকম ইফ দিয়ে করতে পারবো স্যার? হ্যাঁ পারবা, তুমি লজিক যদি ডেভেলপ করো, পারবা না কেন? অবশ্যই পারবা। ওকে স্যার। ইফ দিয়ে করতে পারবা, সুইচ দিয়ে করতে পারবা। ঠিক আছে? তুমি যদি এরকম করে ইন্ডেক্সিং করে ফেললে তুমি যে কোনো লজিকই ফেলতে পারবা। ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে দাঁড়াও, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও আগে, যে ওলা সবাই। হ্যাঁ স্যার চ্যাট বক্সে দিব?